রূপান্বিতা রায়ের লেখা গল্প বাঁকের মুখে। ভাইপোগুলোকে বিশ্বাস করা একদম ঠিক না। কেন যে ওই রাহুলের পাল্লায় পড়লেন অনিমেষ, আর এতটা দূর গাড়িটাও আনেননি। গোটা দিনটা যে কিভাবে কাটবে আরও একবার ভাবলেন অনিমেষ। নভেম্বরে দীর্ঘ 40 বছরের চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। 40 বছরের পুরনো জীবন, পুরনো অভ্যাস, রুটিন থেকে বেরোনো সহজ নয় মোটেও। যদিও প্রথম কটা দিন ভালোই লেগেছিল এই অবসর। স্লোথ সকাল, সাদা ধবধবে বোন চায়নার কাপে পছন্দের মকাইবাড়ি চায়ের অলস চুমুক, সময় নিয়ে খবরের কাগজ পড়া, বা বিকেল হলে একটু চক্কর দিয়ে পাড়ার মোড়ে ঝকঝকে কফি শপটায় বসে মাল্টিগ্রেন ব্রেডে স্যান্ডউইচ সহযোগে চিনি ছাড়া হেজেলনাট কফি পান। ভালোই লাগছিল সব কিছু, কিন্তু দিন 10 পর থেকে বিরক্তি আসতে শুরু হলো। এর চেয়ে আগের জীবনটাই যেন ভালো ছিল। সরকারি কর্মচারীদের একটি বহুল প্রচলিত বদনাম আছে, তারা নাকি কাজ করেন না। এদিকে 40 বছর ধরে তো অবসরটুকু পাননি অনিমেষ। ওনার ফিচেল ভাইপো ভাইজিরা তো বলে কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন অনিমেষ যে বিয়েটাই করে উঠতে পারলেন না। আবার দাদা বৌদিরা বলে ওসব বাজে কথা। বড্ড বেশি অহমিকা ছিল অনিমেষের, তাই কেউ মনে ধরেনি। এ কথা শুনে আবার ছোট মাসি, যিনি এখনো জীবিত আছেন, বলে ওঠেন, তার রূপে গুণে এমন রাজপুত্র আমাদের, যেমন তেমন মেয়ে হলে হতো। দিদি জামাইবাবুরই জোর করা উচিত ছিল। তবে যে যাই বলুক, অনিমেষের কিন্তু এই আইবুড়ো কার্তিক থেকে যাওয়া নিয়ে কোনো দুঃখ বোধ ছিল না। এমন তো নয় কাউকে কখনো ভালো লাগেনি, কিন্তু সেই মানুষটির সঙ্গেই জীবনের প্রতিটা দিন কাটাতে হবে, নইলে উথালি পাথালি হবে বুকে, তেমনটা মনে হয়নি কখনো। বরং কাজটা করেছেন মন দিয়ে, পদোন্নতি হয়েছে। বছর আগে কলকাতায় থিতু হয়ে বাড়িও কিনে ফেলেছেন নিউ টাউনের একটি কমপ্লেক্সে। এখন মাঝে মাঝে মনে হয় বাড়ির সবাই ঠিকই বলে, কাজটাকেই বিশেষ রূপে বহন করেছিলেন, তাই এই অখণ্ড অবসরে অফিসের সব পুরনো কলিগদেরই মিস করেন সবচেয়ে বেশি। কাহাতক এই এক রুটিনে থাকা যায়। তাই একদিন হয়তো রাহুলকে বলেছিলেন সময় আজকাল কাটতেই চায় না। তা সে তো শুনে হইচই বাঁধিয়ে দিল। ছোটকা, তুমি ডিপ্রেশনে ভুগছো? হয় এরকম মাঝে মাঝে। আমার এক বন্ধু সাইকোলজিস্ট, নাম্বার দেব? না না, সাইকোলজিস্টের দরকার নেই, প্রায় আঁতকে উঠে বলেছিলেন অনিমেষ। না, কোনো ট্যাবু থেকে নয়, কিন্তু রাহুলের বন্ধুর কাছে যেতে ঠিক ভরসা পাননি অনিমেষ। নিজের বিষয় নিজেই বুঝে নিতে অভ্যস্ত অনিমেষ এতগুলো বছর ধরেই। তাই একটি নিঃসঙ্গ বিকেলে কফির কাপে চুমুক দিতে দিতে অনিমেষ ঠিক করেছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকের সঙ্গে যোগাযোগ হয়। একটা পুরনো অ্যাকাউন্ট তো আছে, সেখানেই একটু সময় দেওয়া যাক। আর কিছু না হোক, সময়টা কেটে যাবে ঠিক। সেই ভাবনা থেকেই ফেসবুকে অ্যাক্টিভ হয়েছিলেন তিনি। অ্যাক্টিভ মানে অবশ্য নিজের একটা নতুন ছবি দেওয়া আর বন্ধু তালিকায় কারো জন্মদিন থাকলে শুভেচ্ছা বার্তা পাঠানো। তবে রাহুলের নজরে পড়তেই ও নিজের একটি সাহিত্য গ্রুপে সদস্য হিসেবে যোগ করে নিয়েছিল অনিমেষকে। ফেসবুকেও সাহিত্য হয়? অবাক হয়েছিলেন অনিমেষ খুব। কি যে বলো, ফেসবুকে কত ভালো ভালো লেখক আছেন জানো? অনেকে তো বইও আছে, আবার সেই বই বেস্ট সেলার হয়েছে। আবার কত মানুষ আছেন যাদের লেখা পড়ে অনেক কিছু জানা যায়। এক কাজ করো, তুমি আমাদের ভালোবাসি বাংলা গ্রুপে চলে এসো। তা অনিমেষ গ্রুপে যোগ দিয়েছিলেন। শুধু গল্প বা কবিতা লেখাও না, অনেকেই গান, আবৃত্তি বা যন্ত্রসঙ্গীতের ভিডিও দেন, আঁকা বা ফটোগ্রাফি দেন। এতদিন মোবাইলে বিভিন্ন অ্যাপে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতেন মাঝে মাঝে, কিন্তু এই ভালোবাসি বাংলা গ্রুপে জয়েন করে গল্প পড়ার বেশ আসক্তি হয়ে গেল অনিমেষের। যদিও উনি একেবারেই হিসেবের জগতের মানুষ, কিন্তু বরাবরই সাহিত্য পড়তে ভালোবাসেন। বাড়িতে ছোটোখাটো একটি লাইব্রেরি আছে প্রায়। তাই পড়া শুরু করার পরে দেখেন অনেকের লেখা রীতিমতো নামী পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার যোগ্য। এক একটি লেখার বিষয়বস্তু এমন যা আগে কখনো শোনেননি অনিমেষ। এর মধ্যে একদিন রাহুল ফোন করে বলেছিল, ছোটকা, আমাদের গ্রুপ থেকে প্রতি বছর এই সময় একটা পিকনিক হয়। এবার হচ্ছে 26 তারিখ, তুমি যাবে তো? দোনা মনা করার আগেই রাহুল বলে উঠেছিল, ফুলেশ্বরে, একদম গঙ্গার ধারে হচ্ছে পিকনিক। ভাবো, এই শীতে গঙ্গার হাওয়া,
গরম কফি আর সমমনস্ক মানুষদের আড্ডা কেমন হবে? ভাইপো তো জানেই ছোটকা কিসে গলে যেতে পারেন। নদী আর কফি যে অনিমেষের সবচেয়ে বড় দুর্বলতা, তাই রাজি হয়ে গেছিলেন অনিমেষ। কিন্তু এখানে এসে মনে হচ্ছে বোকামিই হলো। একে তো বাসে আসা, অনভ্যাসের ফলে কষ্ট হয়েছে বেশ, তার মধ্যে কারো সঙ্গে আলাপ জমাতে পারছেন না উনি। আসলে ঝোঁকের মাথায় চলে এলেও সারা জীবন একা থাকতে থাকতে রাশভারী হয়ে অফিসে কাজ করতে করতে কিভাবে যে যেচে আলাপ করতে হয় কারোর সঙ্গে ভুলেই গেছেন। এদিকে এখানে সবাই মোটামুটি সবাইকে চেনে, সবাই গুণী মানুষ। উনি নিখাদ পাঠক মাত্র, তাও বয়স্ক, তাই কী প্রসঙ্গে কথা শুরু করবেন সেটাও বুঝতে পারছেন না। এই যে মশাই, আপনি কি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন? কল কল করে একজন বলে উঠলেন। অনিমেষ তাকিয়ে দেখেন একজন ভদ্রমহিলা। ওর থেকে খানিকটা ছোটই হবেন বয়সে, তবে 50 পেরিয়েছেন দেখে মনে হচ্ছিল। উজ্জ্বল হলুদ রঙা শাড়ি, কাঁধ পর্যন্ত কাঁচা পাকা চুল, আবার কানের কাছে এত বড় একটি কমলা জারবেরা ফুল। এই বয়সে এমন সাজতে কাউকে দেখেননি অনিমেষ। আমাকে একটা অটোগ্রাফ দেবেন প্লিজ? মানে? ভ্রু কুঁচকে বলে উঠলেন অনিমেষ। মা, আপনি তো তিনি নন, তবে লাগবে না। তিনি মানে? মৌনী বাবা। আমি তো ভেবেছিলাম আপনি সেই মৌনী বাবা যিনি কথা না বলার ব্রত নিয়েছেন। সারা রাস্তায় একটাও কথা বলেননি, এখানে এসেও স্পিকটি নট। না না, তেমন কিছু না, সামান্য হেসে বললেন অনিমেষ। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল অনিমেষের। সামান্যই তো কথা হলো, কিন্তু এমন অনর্গল আন্তরিক সুর যেন কতদিন শোনেননি। তেমন কিছু না, তাতেই আপনি এমন গম্ভীরানন্দ? তেমন কিছু হলে কি যে করতেন? ছদ্ম দীর্ঘশ্বাসে বলেন উনি। কি যে বলবেন বুঝতে পারছিলেন না অনিমেষ, কিন্তু উনি হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। আমি বনজোছনা, জানেন তো, এটা আমার নিজেকে নিজের দেওয়া নাম। সুন্দর নাম দিয়েছেন, ধন্যবাদ। বাবা নাম দিয়েছিলেন রিক্তা, কিন্তু আমার পছন্দ ছিল না নামটা। শুনলেই কেমন দুঃখী মানুষ মনে হয় না বলুন? তাই নিজেই নাম পাল্টে নিয়েছি, বছর হলো। তবে আমি কিন্তু জ্যোৎস্না না, জোছনা, কারণ জোছনায় আদর মিশে থাকে, ছোট্ট বাচ্চাদের ফোকলা দাঁতের হাসির মতো আদর। আপনি কবি, তাই না? হ্যাঁ, কিন্তু খাতায় কলমে কবিতা লিখি না আমি। আমার লেখার খাতা হলো আমার জীবনটা। এই কথার উত্তর কিভাবে দিতে হয় বুঝতে পারেননি অনিমেষ। কথাগুলো কাব্যিক, কিন্তু তার অনুরণন যে এরকম হবে বুঝতে পারেননি অনিমেষ। গ্রুপ পিকনিকের নিয়ম মেনেই অন্তাক্ষরী মিউজিক্যাল চেয়ার হলো। তারপর মধ্যাহ্নভোজের পালার সাথে একটু দেরি হয়ে গেল। খাওয়া শেষ করে আবার গঙ্গার ধারে একটা বেঞ্চিতে বসেছিলেন অনিমেষ। রাহুল খুব ব্যস্ত ছিল সারাদিন। এতজনের দায়িত্ব ওদের মতো কয়েকজনের উপর। সবার খাওয়া দাওয়া মেটার পরে এবার ওরা খেতে বসেছে। আর বিকেল ঘনিয়ে সন্ধে নামবে, এই সময়টা একটু একা থাকতে ভালো লাগছিল অনিমেষের। হঠাৎ চোখে পড়ল বনজোছনাও বসে আছেন একা অন্য একটি বেঞ্চিতে, অথচ এই এতক্ষণ তো ওনার কথা থামছিল না যেন। ছোটকা, তুমি একা রয়েছো কেন? সবার কাছে এসে বসো না, এখানেই ভালো লাগছে। একটু চুপ করে রইল রাহুল, তারপর চলে গেল। আজ তো সত্যিই অবসর নেই। আপনি একদম আমার মতো। বনজোছনার কথা শুনে চমকে উঠেছিলেন অনিমেষ। আপনার মতো মানে? ভিড়ের মাঝেও নিজেকে একলা রাখতে ভালোবাসেন। আপনার তো ভিড় পছন্দ বলেই মনে হচ্ছিল। একটু হেসে বলেন অনিমেষ। সেসব বাইরের পৃথিবীর জন্য। আসলে নিজেকে একা করার জন্য আমাকে ভিড় থেকে আলাদা হতে হয় না। সবার মধ্যে থেকেও আমি একদম বিযুক্ত হয়ে যেতে পারি। তখন শুধু আমি থাকি আমার জন্য। ক্লান্ত লাগে না? অভ্যাস হয়ে গেছে, কত বছরের অভ্যাস। যেমন অনেকে মন ভরা বৈরাগ্য নিয়েও সংসার কাটিয়ে দেন একটা গোটা জীবন, তেমনি। আপনি বড় সুন্দর কথা বলেন। এমন নিখুঁত বাক্য গঠন, এমন শব্দচয়ন বহুদিন শুনিনি। সত্যি কথাই বলে ফেলেন অনিমেষ। কেন জানেন না, এতটা প্রগলভ হওয়া এই বয়সে কি মানায়? শব্দ বড় আঘাত দিয়েছে আমাকে, জীবনের একটা বড় অংশ জুড়ে। অথচ মনে প্রাণে সেই কঠোর শব্দকে আমি ঘৃণা করে এসেছি। হয়তো তাই অবচেতনেই আমার অস্তিত্ব জুড়ে পরিপাটি শব্দচয়ন।
শব্দই যে ব্রহ্ম। শীতের বিকেল গড়িয়ে সন্ধে নামছিল দ্রুত। ফিরে যাওয়ার সময় হয়েছিল, আর কথা এগোয়নি। তবে বাড়িতে ফেরার পরে বহুদিন পর খুব একা লাগছিল অনিমেষের। অথচ এমনটার তো কথা ছিল না, একা থাকাই যে ওর অভ্যাস। কিন্তু দরজা খুলে ঢোকার পরেই মনে হচ্ছিল শব্দই ব্রহ্ম। কতদিন পরে এমন কথা শুনলেন, অথচ সেই শোনার মধ্যে এতটুকু কৃত্রিমতা নেই, অনর্থক লজ্জা নেই। অনেক দিন পরে কারোর কথা শুনতে ইচ্ছে করছে এইভাবে অনিমেষের। সুন্দর কথা, কিন্তু তার মাঝেই গভীর বিষাদ লুকিয়ে আছে যেন। এমন বিষাদ যা অনেকের মধ্যে থেকেও নিজেকে একলা করে রাখে। বিষাদ না হলেও প্রায় একই রকম কথা তো ভাবেন অনিমেষও। সারাটা জীবনই তো কেমন পদ্ম পাতার উপরে লেগে থাকা শিশির বিন্দুর মতো করেই কাটিয়ে দিলেন, পরিবারের মধ্যে থেকেও দ্বীপের মতো করে। পুরো নাম জানা হয়নি, তবু বনজোছনা এতটাই অন্য রকমের একটি নাম যে টাইপ করার পরেই চলে এলো। আর কিছু না ভেবেই বন্ধুত্বের আহ্বান জানালেন অনিমেষ। 27শে জানুয়ারি, দিনটা এখনও মনে আছে অনিমেষের। এই মাস পাঁচেকের মধ্যে অনিমেষ আর বনজোছনা বন্ধু হয়ে গেছেন। দুজনেই দুজনের অনেক কথা আর ব্যথাও জানতে পেরেছেন। অনিমেষ যেমন জানতে পেরেছেন বনজোছনার দীর্ঘ অসম্পূর্ণ শৈত্যময় দাম্পত্যের কথা, বনজোছনাও জেনেছেন অনিমেষের আপাত শৌখিনতার আড়ালে নিজেকেই লুকিয়ে রাখার কথা, যার বীজ লুকিয়ে আছে ছোটবেলার এক দগদগে স্মৃতিতে। এভাবে নিজেকে সারা জীবন কষ্ট দিলেন কেন? আকুল হয়ে জিজ্ঞেস করেছিলেন বনজোছনা যেদিন প্রথম জানতে পারেন অনিমেষের বিষয়ে। অনিশ্চিত ছিলাম খুব। ভেবেছিলাম সাধারণ দাম্পত্যের যেটুকু প্রয়োজন তা আমি পূরণ করতে হয়তো পারবো না। কিন্তু সে তো আপনার সন্দেহ মাত্র ছিল। আদতে তো আপনি নিজেকে সুযোগই দিলেন না কখনো। সুযোগ নেওয়ার মতো মানুষটিই যে পাইনি, ম্লান হেসে বলেছিলেন অনিমেষ। সেই হাসির মধ্যেও অশ্রুকণা লুকিয়েছিল। শৈশবের স্মৃতি কি ভোলা যায়, বিশেষ করে তা যদি শারীরিক বিকৃতির চিন্তা ঢুকিয়ে দেয় মাথায়? জানেন, আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান, রূপে গুণে সাধারণ। পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে বিয়ে, পরন্তু বনেদি বাড়ির সন্তানের সঙ্গে। আমি চাইনি, কিন্তু বাবার মুখের উপর কথা বলার মতো সাহস ছিল না, আমারও না, মায়েরও না। বিয়ের পরে বুঝলাম অসম্ভব বদরাগী মানুষ আমার স্বামী। শুধু বদরাগী নন, মারকুটেও। থেকে থেকে নীল রক্তের গরিমা জেগে ওঠে ওর। আবার তাল পুকুরে ঘটি ডোবে না, সেই অবস্থা মেনে নেওয়াও কষ্টকর। আর বউ ছাড়া কার উপরেই বা কারণে অকারণে চড়াও হওয়া যায়। তাই 19 থেকে 45 হয়ে গেলাম সইতে সইতেই। হঠাৎ উনি চলে যাওয়ার পরে প্রথম বুঝলাম মুক্তি কাকে বলে। চায়ের স্বাদ ঠিক না হলেও যে খাওয়া যায় সেটাও এমনকি বুঝলাম তখন। সেই থেকেই নিজেকে পাল্টাতে শুরু করছি। প্রথমে চুল কেটে ফেললাম, দেখলাম তাতেও মুক্তি। তারপর উজ্জ্বল রং করতে শুরু করলাম, দেখলাম অন্ধকার থেকে মুক্তি পাচ্ছি। আপনি প্রথম দিন বলেছিলেন আমার কথা সুন্দর। জানেন, কতগুলো বছর কথাই বলিনি আমি। মনের কথা তো দূরের কথা, সাধারণ কেজো কথাও না। সেই ডাকটা আমি ভুলতে পারবো না কখনো। তখন বড় হচ্ছি সবে, নিজের শরীরটাই নিজের কাছে অচেনা মনে হচ্ছে। গোপের রেখা দেখা দিচ্ছে, গলার আওয়াজ পাল্টে যাচ্ছে। আর তার মধ্যেই এক আত্মীয় আমাকে ডেকে ইতিউতি হাত দিয়ে আর বিষাক্ত কথা বলে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন আমি আসলে ঢ্যাঁড়স, বিষ দাঁত নেই আমার। সেই বিশ্বাস এতটাই গভীরে ঢুকে গেছিল যে জীবনটাই একমুখী হয়ে রইল। অনিমেষ, খুব দেখা করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে। জানেন, প্রথম দিন আপনি বলেছিলেন শব্দই ব্রহ্ম। আসলেই তাই। শব্দই তো আমার জীবনের গতিতে ধারা আসতে দেয়নি এই এতগুলো বছর। চোখ বন্ধ করলেই কানে আসতো সেই বিষাক্ত শব্দগুলো। তাই আপনার কথা এতটা ভালো লাগে। শরীরের গতিময়তা রুদ্ধ হয়ে গেছে আমার বছর 3 আগে, 50 পেরোনোর পর। কিন্তু এখনই সবচেয়ে বেশি জেগে উঠি আমি। পরম যতনে নিজের সারা গায়ে হাত বুলোই। আর বুঝি হয়তো একেই বলে সম্মোহন। এই দীর্ঘ কথোপকথনের পরে দেখা করেছিলেন একবার বনজোছনার সঙ্গে অনিমেষ। খুব গরম ছিল সেদিন। সবাই বলা বলি করছিল এত গরমে বৃষ্টি আসবেই। আর সেই প্রায় আগুনের হলকা ওঠা গরমের দিনেই দুজনে মুখোমুখি বসেছিলেন একটি কফি শপে।
বেশি কথা বলতে পারেননি দুজনের কেউ। অনিমেষ দেখছিলেন সাদা শাড়িতে সদ্য ফোটা জুঁয়ের মতো এক নারীকে, জীবন তরবারের আঘাত যার হৃদয়ে উল্কির মতো ফুটে আছে। বনজোছনা দেখছিলেন দেবদারু গাছের মতো এক পুরুষকে, নিজেকে নিয়ে বিদ্ধ হয়েছিলেন যিনি আজীবনকাল। মায়া হচ্ছিল খুব দুজনের জন্য। বৃষ্টি নেমেছিল, অসহ্য গরমের পরে শান্তির বৃষ্টি। ধুমায়িত চায়ের কাপ ছিল সামনে, আধ খাওয়া কুকিজ আর স্যান্ডউইচ ছিল। একটানা রিমঝিম আওয়াজ কেমন হংসধ্বনি রাগের মতো শোনাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে অনিমেষ বলে ওঠেন, বনজোছনা, আমার সঙ্গে সকালগুলো ভাগ করে নেবেন? সমাজকে কি জবাব দেবেন? রাতের অন্ধকার কেটে সকাল এসেছে, এটুকুই যদি বলি। প্রেম নেই, শুধু পরিচিতি, এটুকুই কি যথেষ্ট? আপনি 53, আমি 60। মোহনার দিকে এগিয়ে যাচ্ছে দুজনেই। এতদিনে সরলরৈখিক জীবনে এই প্রথম আমরা বাঁকের মুখে। যথেষ্ট কারণ নয়? উত্তর দেন না বনজোছনা। চুপ করে ভাবেন কিছুক্ষণ, তারপর বলে ওঠেন, একটা কথা বলি? শুনতেই তো চাই। এবার দার্জিলিং চায়ের অর্ডার দাও, আর একটা টি কেক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।